বাংলাদেশের রাজনীতি অগ্রসর হবে না। 7,60,00,000 শ্রমিককে যদি রাজনীতির বাইরে রাখে, বাংলাদেশের রাজনীতি কি অগ্রসর হতে পারবে? 7,60,00,000 শ্রমিককে যদি মানবেতর পর্যায়ে রাখে, বাংলাদেশ কি আধুনিক রাষ্ট্রে পরিণত হতে পারবে? 7,60,00,000 শ্রমজীবী মানুষ তাদের অধিকারকে কুক্ষিগত করে রেখে বাংলাদেশে মানবাধিকারের কথা বলাটা একটা হাস্যকর কথা। যে কারণে আমরা বলেছিলাম, যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, শ্রমিকদের ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করতে হবে। যদি দেশকে বৈষম্য মুক্ত করতে হয়, শ্রমিকদের জীবন থেকে বৈষম্য দূর করতে হবে। যদি বাংলাদেশকে আধুনিক করতে হয়, শ্রমিকদের জীবনে সে আধুনিকতার ছোঁয়া দিতে হবে। এগুলো না দিয়ে বাকিটা সব মুখের কথা। যে কারণে আপনি দেখলেন, কয়েকদিন আগে বাজেট হলো, বাজেটে সরকারি দল বিরোধী দল এক হয়ে গেল। সেই বাজেটে বলা হয়েছে আমাদের নাকি মাথা পিছু আয় এখন $3020। এখানে যারা দাঁড়িয়ে আছে প্রত্যেকের মাথা পিছু আয় $3020। আমাদের বাচ্চাটারও মাথা পিছু আয় $3020। আমার বুড়ো বাবারও মাথা পিছু আয় $3020। যে মা ঘরে কাজ করেন তারও আয় $3020। তার মানে কত? প্রত্যেকেরই বার্ষিক আয় হচ্ছে 3,66,000 টাকা। আমরা কতজন বছরে 3,66,000 টাকা আয় করি? 5 জনের একটা পরিবার হলে 3,66,000 টাকা প্রত্যেকের আয় হলে তাদের বার্ষিক আয় কত হয়? 3 × 5 = 15, আর 6,66,000-কে 5 দিয়ে গুণ করেন, আরো 3, 18 লক্ষ টাকা করে কয়জনের পরিবারের আয় হয়? আমরা হিসাব করে দেখছি, বাংলাদেশের 95% মানুষের আয় মাথা পিছু আয়ের নিচে। বাকি 5% মানুষের আয় এত বেশি যে দুইটা মিলে গড় করে $3020 হয়। তারপর দেশে বৈষম্য কত তীব্র। একদল মানুষ মাসে 8 লাখ টাকা বেতন পান, আর একজন মানুষ মাসে 8,000 টাকা বেতন করবার জন্য তার মুখে ফেনা উঠে যায়। এই বাংলাদেশ। অথচ আন্দোলন হয়েছিল, আমাদের স্বাধীনতার সাম্যের জন্য আন্দোলন হয়েছিল, আর 24শে গণঅভ্যুত্থান হলো বৈষম্যের বিরুদ্ধে। সাম্যও নাই শ্রমিকদের জীবনে, বৈষম্য মুক্ত জীবনও নাই। ফলে শ্রমিকদের লড়াই করা ছাড়া আর কোনো পথ নাই। সেই লড়াইয়ের ক্ষেত্রে আমরা কয়েকটা যুক্তির কথা বলেছি। সরকার বলেছেন জিনিসপত্রের দাম বেড়েছে। কত বেড়েছে? প্রতি বছর 9 টাকা 80 পয়সা করে প্রতি 100 টাকায় বাড়ে। তার মানে গত বছর যে মানুষের আয় 100 টাকা ছিল, এই বছর যদি তার 109 টাকা 80 পয়সা না হয়, তাহলে সে গত বছরের সমান আয় থাকলো না। কিন্তু শ্রমিকের বেতন কয় টাকা বাড়ে? 5% বাড়ে। কোনো কোনো ক্ষেত্রে তাও বাড়ে না। ফলে একদিকে জিনিসের দাম বাড়ে, আর একদিকে শ্রমিকের বেতন একটা জায়গায় স্থির হয়ে থাকে। বৈষম্য ক্রমাগত বাড়ছে। সেই সময় সরকার বললেন যে তিনি পে স্কেল ঘোষণা করবেন। খুব ভালো কথা। ইউনূস সরকার পে স্কেল ঘোষণার কথা বলেছিলেন, কমিশন করলেন পে স্কেল। এখন বিএনপি সরকার সেটা বাস্তবায়ন করতে যাবে। 14 লক্ষ সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল ঘোষণা হয়েছে। 7,60,00,000 শ্রমজীবী মানুষের জন্য মজুরি কাঠামো কোথায়? বাংলাদেশে 57টা সেক্টরের মজুরি বোর্ড আছে। এরপরে মজুরি বোর্ড পুনর্গঠন করবার জন্য আমাদেরকে ডেকেছিল। আমরা সমাজতান্ত্রিক শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আরো 20টা সেক্টরকে মজুরি বোর্ডে অন্তর্ভুক্ত করার জন্য সুনির্দিষ্টভাবে আমরা প্রস্তাব দিয়েছি। তাহলে 57 আর 20, 77টা সেক্টর। তার মধ্যে চাতাল শ্রমিক থেকে শুরু করে, পাটুলা শ্রমিক থেকে শুরু করে গার্মেন্টস পর্যন্ত, এই সেক্টরগুলোতে মজুরি কমিশন ঘোষণা করার এখনো হলো না কেন? পে স্কেল ঘোষণা করার সময় আপনারা হিসাব করলেন জাতীয় উৎপাদনশীলতা বিকাশ করে, জাতীয় উৎপাদনশীলতা কমিশন তার ভিত্তিতে বললেন যে এর কমে বেতন হতে পারবে না। আমরা শ্রমিকরা কি তার মধ্যে পড়ি না? আমাদের বেতন তার নিচে হবে কেন? সে কারণে আমরা বলেছি পে স্কেল ঘোষণা হয়েছে, মজুরি কমিশন কেন ঘোষণা হয় নাই? জাতীয় ন্যূনতম মজুরি কমপক্ষে 30,000 টাকা ঘোষণা করতে হবে। তারপরে সেক্টর ওয়াইজ যার সেক্টরের গুরুত্ব যেমন, তিনি তেমন করে তার মজুরি তিনি দাবি আদায় করে নেবেন। পাশাপাশি দেখুন, কয়েকদিন আগে আইএলওর ডাইরেক্টর জেনারেল বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে অনেক কথা বলা হয়েছে, আমরা শ্রমিকদের জন্য হ্যান করেছি, ত্যান করেছি। আমাদের পক্ষ থেকে আমরা বললাম, আমাদেরকে যখন কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল 5 মিনিট, আমরা বলেছিলাম আপনি শুধু একটা জিনিস বিচার করেন। আপনারা তো শ্রমিকের অধিকারের কথা বলেন, ওয়ার্কার্স রাইট এই কথা বলেন। এই রাইটের উচ্চারণ করতে গেলে প্রথমে আর লাগে। বাংলাদেশের শ্রমিকদের জীবনের আর গুলো কি?
প্রথম হচ্ছে তার রিকগনিশন আছে কি, বাংলাদেশের শ্রমিকদের কোন শ্রমিক হিসেবে স্বীকৃতি আছে? আমাদের রিক্সা শ্রমিকদের স্বীকৃতি আছে, পরিবহন শ্রমিকদের স্বীকৃতি আছে। আমাদের শ্রমিকদের আইনগত স্বীকৃতি পাওয়ার জায়গা এখনো নিশ্চিত হয় নাই। ফলে আমাদের রিকগনিশন নাই, গৃহ শ্রমিকদের রিকগনিশন নাই, আমাদের কৃষি শ্রমিকদের রিকগনিশন নাই। এই জায়গায় আমরা বলেছিলাম তাদেরকে রিকগনিশন দিতে হবে শ্রমিক হিসাবে। আপনারা স্বাস্থ্য কার্ড করবেন, ফ্যামিলি কার্ড করবেন, শ্রমিকদেরকে মানে রিকগনিশন দিলে আমরা এটা বলতে চাই শ্রমিকদের জন্য শ্রমিক কার্ড দিতে হবে যে আমি একজন শ্রমিক। ফলে রিকগনিশন চাই। দ্বিতীয়ত আমরা কি চেয়েছিলাম? রেজিস্ট্রেশন চাই। আমি যে একজন শ্রমিক, শ্রম আইনের 5 ধারায় আছে নিয়োগপত্র পরিচয়পত্র না দিয়ে কাউকে নিয়োগ করা যাবে না। 6 নম্বর ধারায় আছে প্রত্যেককে সার্ভিস বুক দিতে হবে। খোঁজ নিয়ে দেখেন কোন শ্রমিকের সার্ভিস বুক আছে? তাদের সার্ভিস আছে কিন্তু সার্ভিস বুক নাই। ফলে আমরা রেজিস্ট্রেশন চাই। প্রত্যেককে ট্রেড ইউনিয়ন করার অধিকার চাই, এজন্য রেজিস্ট্রেশন চাই। আমরা রিকগনিশন চাই, রেজিস্ট্রেশন চাই, দুটো আর দিয়ে লিখতে হয়। 3 নম্বর বলেছে আমরা রেমুনারেশন চাই, একটা ন্যায্য মজুরি চাই, ভিক্ষা চাই না। দুস্থ ভাতা শ্রমিকরা চায় না, শ্রমিকরা কাজ করে ন্যায্য মজুরি কাঠামো চাই। তাহলে দ্বিতীয় হচ্ছে রেমুনারেশন। তারপরে আমরা বলেছিলাম রাইট অ্যাট ওয়ার্ক। রাইট অ্যাট ওয়ার্ক বলতে কি বোঝায়? শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার, ট্রেড ইউনিয়ন অধিকার, কালেকটিভ বার্গেনিং, তার দর কষাকষি করে তার মজুরি আদায় করে নেওয়া। বাজারে গিয়ে একটু যদি ঝিঙ্গা কিনতে যাই, আমি তো দর কষাকষি করি। সে যদি বলে 100 টাকা কেজি, আমি বলে 80 টাকা কেজি, তারপরে দরদাম ফয়সলা হয়। একটা রিক্সায় উঠতে গেলে দরদাম করি, অমুক জায়গায় যেতে গেলে কত নেবেন, সে বলে 50 টাকা, আমি বলে 30 টাকায় যাবেন, তারপরে একটা দর কষাকষি করে ফয়সলা হয়। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে দর কষাকষি করি। এমনকি বাপ মায়ের সঙ্গে ছেলেমেয়েরা দর কষাকষি করে। কি করে? যে আমার এবার ঈদে আমার পূজা এটা দিতেই হবে, বাপ বলে যে আমি এটা দিতে পারবো না, মা বলে সংসারের অভাব এটা দিতে পারবো না, তখন দর কষাকষি করে একটা ফয়সলা করে। জীবনের প্রত্যেকটা জায়গায় মানুষ দর কষাকষি করে, কিন্তু শ্রমিকরা মজুরি নিয়ে দর কষাকষি করতে পারে না। আমরা ওদের শ্রমিকদের এই মজুরি নিয়ে দর কষাকষির অধিকার দিতে হবে। আমি আমার শ্রমশক্তি বিক্রি করব, আমি সেই শ্রমশক্তির কি দাম চাই সেটা নির্ধারণ করার জন্য আমাকেও দর কষাকষি করার অধিকার দিতে হবে। এটা যখন বললাম তখন আইএলও ডাইরেক্টর সাহেব বললেন যে আপনাদের কথার সঙ্গে তো সরকারের সব কথা মিলছে না। আমরা সরকারের কথার সঙ্গে মিললে আমি তো সরকারি হয়ে যেতাম। আমরা শ্রমিকদের পক্ষ থেকে বলেছি এই 4R, রিকগনিশন, রেজিস্ট্রেশন, রেমুনারেশন এন্ড রাইটস এট ওয়ার্ক, এই 4টা নিশ্চিত না হলে যত কথার ফুলছড়ি ঘুরুক ছড়ানো হোক না কেন, বাংলাদেশের শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না। এটা আমরা বলে আসছি। পাশাপাশি আবার এইটাও আমরা বলতে চাই, একজন শ্রমিক কর্মক্ষেত্রে আহত হলে, কর্মক্ষেত্রে নিহত হলে দোষটা কার? শ্রমিকটাই ঠিক মতো কাজ করেন। উপর থেকে একটা জিনিস পরে মরে গেলে আপনি দেখে হাঁটেন নেই কেন? সমস্ত দোষ যে মরবে, যে আহত হবে তার। আইএলওর একটা কনভেনশন আছে, কনভেনশন 121। বাংলাদেশকে আমরা বলেছি ওই কনভেনশন অনুযায়ী কর্মক্ষেত্রে প্রত্যেকটা শ্রমিকের নিহত হলে তার পরিবারবর্গকে ক্ষতিপূরণ, আহত হলে যতদিন সে বেঁচে থাকবে ততদিন তার ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। সেটা নিয়ে একটা পাইলট প্রকল্প চলছে, যেটার নাম হচ্ছে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম। আমরা এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম শুধুমাত্র গার্মেন্টসে চালু আছে, এখন আমরা বলেছি এটা সমস্ত ক্ষেত্রে এটা চালু করতে হবে। আমরা এমনি করে দাবিগুলো নিয়ে শ্রমিকদেরকে সংগঠিত করতে চাই। এই দাবির পিছনে যুক্তি চাই, দাবির পিছনে শক্তি চাই। যুক্তি আছে কিন্তু সংগঠনের শক্তি না থাকলে আমাদের দাবিকেও মানবে না। ফলে যুক্তির সঙ্গে সঙ্গে সংগঠনটাও গড়ে তুলতে চাই। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আজকে আমরা এই দাবিটা আবারও সরকারের কাছে উত্থাপন করতে চাই। অবিলম্বে মজুরি কমিশন ঘোষণা করো। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে শ্রমিকদের জন্য কর্মক্ষেত্রে নিরাপত্তা স্কিম চালু করো। আমরা বলেছি শ্রমিকদের জন্য রেশন, আবাসন, পেনশন তার ব্যবস্থা করো। আমরা বলেছি শ্রমিকরা কর্মক্ষেত্রে এসেছে কাজ করতে, তাদের কাজের সুষ্ঠু পরিবেশ সেটা নিশ্চিত করো। কাজের পরিবেশ চাই, কাজ করতে চাই, কাজ করে ন্যায্য মজুরি পেতে চাই। আমাদের চাওয়াটা পরিষ্কার। আর একটা কথা বলি, ওই যে বাজেট হয়েছে 9,38,000 কোটি টাকা,
এই বাজেটের মধ্যে 6,95,000 কোটি টাকা সরকার সংগ্রহ করবে ট্যাক্স, কর, রাজস্ব থেকে। সেইখানে শ্রমিকরা কত দেয়, বাজেটে শ্রমিকদের জন্য কি বরাদ্দ আছে, এটা আমরা দেখতে চেয়েছিলাম। একটা শ্রমিক, রিক্সা শ্রমিক 500 টাকা রোজগার করলে 75 টাকা প্রতিদিন সরকারকে ভ্যাট দেয়। আমাদের প্রত্যেকটা শ্রমিক একদিকে উৎপাদন করে আর একদিকে রাষ্ট্রকে ভ্যাট দেয়, কিন্তু বাজেটে শ্রমিকদের অংশ কোথায়, বাজেটে শ্রমিকদের প্রাপ্য কোথায়? এই বাজেটকে আমরা এই জন্য শ্রমিক বান্ধব বাজেট বলতে পারি না, এই বাজেটকে আমরা জনগণ বান্ধব বাজেট বলতে পারি না। এই বাজেটটা হয়ে গেছে একটা লুটপাট বান্ধব বাজেট। ফলে আমরা এই ধরনের বাজেট, যা টাকা দেবে শ্রমজীবী মানুষ, সেই বাজেটে শ্রমজীবীদের ন্যায্য হিস্সা সেটাও আমরা প্রতিষ্ঠা করতে চাই। ফলে সেই দাবিগুলো আন্দোলনের মধ্য দিয়ে আমরা আদায় করতে চাই। আর শ্রমিকের হাত কাজের হাত, শ্রমিকের হাত ভিক্ষার হাত নয়। ফলে আমরা অনুনয় বিনয় করে কোনো দাবি আদায় করতে চাই না। ওই যে অলিম্পিক সিমেন্টের শ্রমিকরা গত 35 দিন ধরে বরিশালে আন্দোলন করছে, সরকার 35 দিনের আন্দোলনে তার নজর পড়ে নাই। এইরকম শ্রমিকরা আন্দোলন করে কিন্তু মাথা নিচু করে না, শ্রমিকরা অধিকারের জন্য লড়াই করে, ভিক্ষা করে না। আমরা অধিকারের লড়াইয়ে শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আজকে আমাদের সমাবেশের কাজ এখানে